কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ এক মাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এক মাসেরও বেশি সময় পর অবশেষে আজ বিশ্ববিদ্যালয় সহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলেছে। সার্বিক দিক বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী স্কুল ও কলেজগুলোর ফটকে কড়াকড়ি আরোপ করেছে প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থী ও অভিভাবক ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর আগে গত 17 জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ওই রাতেই দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ইউজিসি। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন সহকর্মী আমেনা হীরা। যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, বিদেশি কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয় সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? তাবাসসুম, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরই কিন্তু বিভিন্ন দেশ আমাদেরকে স্বাগত জানিয়েছিল এবং সেই স্বাগত জানানোর পাশাপাশি তারা কিন্তু জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু তারা কাজ করতে চায় এবং বাংলাদেশের সাথে যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক তারা এগিয়ে নিয়ে যেতে চায়। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কিন্তু বিভিন্ন দেশের কূটনৈতিকরা বসেছিলেন এবং বসে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় সেই আশাবাদ ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার কিভাবে করা যায় সেই আলোচনাগুলো কিন্তু তারা করেছেন। এবার যেটি হচ্ছে যে এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে যতগুলো মিশন রয়েছে সেই মিশনের কূটনৈতিকরা আজকে দেখা করবেন এবং আমরা যেটা ধারণা করছি এই বৈঠকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এছাড়া আমাদের যেসব প্রকল্প বিভিন্ন দেশের রয়েছে, বিভিন্ন দেশের যেসব প্রকল্প বাংলাদেশে চলমান রয়েছে সেই প্রকল্পগুলো যে ধীর গতিতে ছিল সেই প্রকল্পগুলো কত দ্রুত সম্ভব এই সরকার শেষ করতে পারে এগুলো নিয়েও কিন্তু আলোচনা হবে। এর বাইরে বহির্বিশ্বের সাথে আমাদের দেশের যোগাযোগ স্থাপন এবং বাংলাদেশের বিভিন্ন শ্রমজীবী মানুষ যেন সেখানে যেতে পারে কর্মসংস্থানের জন্য, এছাড়া বাংলাদেশের শিক্ষার্থীরা যেন বিদেশে স্কলারশিপ পায় এই বিষয়গুলো কিন্তু বৈঠকে আসতে পারে আমরা ধারণা করছি। তো এখনো বৈঠক শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে এবং আমরা যতটুকু শুনতে পেয়েছি প্রায় 76 জন কূটনৈতিক কিন্তু আজকে বৈঠকে অংশগ্রহণ করবেন। তো প্রধান উপদেষ্টা আর কূটনৈতিকদের বৈঠকটি 11টায় শুরু হবে। তো আমার কাছে এখন পর্যন্ত বৈঠকের সর্বশেষ আপডেট এতটুকুই ছিল। তাবাসসুম। হীরা, আপনাকে ধন্যবাদ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 51টি একক ও দ্বৈত বেঞ্চে বিচার কাজ আজ থেকে শুরু হচ্ছে। এর মধ্যে 24টি দ্বৈত ও 27টি একক বেঞ্চ রয়েছে। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির নির্দেশিত 51 বেঞ্চ গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ শপথ নেওয়ার পরদিন 12 আগস্ট থেকে 8টি বেঞ্চে বিচার কাজ শুরু হয়। পরদিন আরও একটি বেঞ্চ বাড়িয়ে 9টি বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। এরপর বৃহস্পতিবার 51টি বেঞ্চ গঠন করেন তিনি। সপ্তাহে 3 দিন বসবে চেম্বার আদালত। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম সপ্তাহে প্রতি রবিবার, সোমবার ও বুধবার দুপুর 2:15 থেকে উপস্থিত থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ টাঙ্গাইলের ইমন মারা গেছেন। আজ ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমন মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে 2023 সালে এইচএসসি পাশ করেন। এরপর হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হন। গত 4 আগস্ট বিকেলে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের সময় পেটে গুলিবিদ্ধ হন ইমন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার মধ্যরাতে রাজধানী লালবাগ থানায় এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা। মামলার শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী সহ 91 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া নারায়ণগঞ্জের চাষারা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি চাকরিজীবী আবুল হাসান স্বজন নিহতের ঘটনায় রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করা হয়েছে। এছাড়া আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সারওয়ার কমলের নামে কক্সবাজারে হত্যা মামলা করেছে পুলিশ। দেশের রাজনীতিতে বিএনপি ও আওয়ামী লীগের দ্বৈত প্রাধান্য কমিয়ে আনার পাশাপাশি বিভিন্ন সেক্টরে পূর্ণ সংস্কার করতে রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দেশের জনগণের অধিকার অক্ষুণ্ণ রাখতে জনগণ চাইলে জাতীয় রাজনীতির অংশ হতে চান তারা। মাই টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমেনা হীরার রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটিতে জায়গা পেয়েছেন দুই সমন্বয়ক। অন্যদিকে রাজনীতির মাঠে বেশ সক্রিয় বিএনপি, নেতাকর্মী সহ নিয়মিতই চলছে সভা মিছিল। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক নেতার শূন্যতা এবং মানুষের আস্থার স্থল হবে কে, এমন প্রশ্ন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। আর এসবের মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনৈতিক দল আসবে কিনা জানান সমন্বয়ক সার্জিস আলম। আমাদের জায়গাটি যদি স্পষ্ট করি, এটি আসলে পুরো বাংলাদেশের মানুষের চাওয়ার প্রেক্ষিতে, বাংলাদেশের মানুষ যদি চায় হবে, না চাইলে হবে না, একদম স্পষ্ট কথা। আমরা যে বলছি যে জনগণ চাইলে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করব, এটা কিন্তু ক্যাম্পাস পর্যায়ের না, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের না, বিশ্ববিদ্যালয় পর্যায়ের না। আমরা এটি নিয়ে কথাই বলছি না, আমরা বরং বলছি যে এখানে এটি শেষ হয়ে যাওয়া প্রয়োজন। এই প্রথাগত রাজনৈতিক ধারাটি শেষ হয়ে একটি ছাত্রদের দ্বারা নির্বাচিত ছাত্র সংসদের যে ধারা, সেটি আসা প্রয়োজন। সার্জিস বলেন, দেশের মানুষের আস্থা আর সমর্থন পেলেই ছাত্র রাজনীতি নয়, বরং জাতীয় রাজনৈতিক দল গঠন করবেন তারা। আমরা যে রাজনৈতিক ধারাটির কথা বলতে চাচ্ছি, এটি জাতীয় পর্যায়ে। আমরা মনে করি দেশের পলিসি মেকগুলো হয়ে থাকে ওই সংসদ থেকে, পলিসি মেকারদের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে। সেই জায়গায় তরুণ সমাজের ওই প্রতিনিধিদের থাকা প্রয়োজন, যারা জনগণ নিয়ে কথা বলবে। এই যে গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অংশগ্রহণের মধ্যে এটি হয়েছে, আমাদের ওই আত্মবিশ্বাসটি এসেছে যে বাংলাদেশ গঠনে আমরা সামনে থাকতে পারবো, সামনে সারিতে থেকে নেতৃত্ব দিতে পারবো। বড় দুই রাজনৈতিক দলের প্রতি জনগণের তীব্র ক্ষোভ, তাই দল গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দেশের মানুষকে স্বস্তি দেয়া, জানান সার্জিস। বাংলাদেশের মানুষ আসলে এই যে দুই দল বা এর বেশি দলের এই যে অবস্থান, অসংখ্য ঘটনা হয়েছে 53 বছরে, কিন্তু তাদের যে কালচারগুলো, এগুলোর পরিবর্তন হয়নি। আসলে মানুষ চায় নতুন কিছু আসুক। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে তরুণ সমাজের, বাংলাদেশের মানুষের চাওয়ার প্রেক্ষিতে তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক আসলে একটি আলাপ আসা প্রয়োজন, নতুন রাজনৈতিক একটি টাইপ ধরন আসা প্রয়োজন, যারা মানুষের জন্য কথা বলবে, মানুষের জন্য কাজ করবে। এখনো পরিকল্পনা হয়নি দল গঠন নিয়ে, তবে জনগণ না চাইলে জাতীয় রাজনীতিতে দল গঠন করতে চান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। নতুন করে দেশ গড়ার কাজ করছে তরুণ শিক্ষার্থীরা। বাংলাদেশকে নতুন করে সাজাতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রাস্তার ট্রাফিকের কাজের পাশাপাশি হাতে তুলে নিয়েছে রংতুলি। এলোমেলো অগোছালো দেয়াল তারুণ্যের রঙে রাঙিয়ে তুলেছে মানিকগঞ্জের শিবালয়ে উপজেলার শিক্ষার্থীরা। শিবালয় প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। গত 5 আগস্ট দীর্ঘ স্বৈরশাসনের হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ গড়ার দায়িত্ব হাতে নিয়েছে তরুণ শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে দেয়াল আঁকছেন গ্রাফিতি, রাঙিয়ে তুলছেন শহরের এলোমেলো ও
ও অগোছালো দেয়াল। যারা যারা নিপীড়নের শিকার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে, সেটা আমরা তুলে ধরতে চাইতেছি বিভিন্ন আলপনা দেয়ালিকার মাধ্যমে। দেয়ালে রং তুলিতে দেশকে নতুনভাবে সাজাতে চাচ্ছি এবং রাস্তাঘাট পরিষ্কারের কাজেও আমরা কাজ করছি। মানে আমাদের কনসেপ্টটা এটাই যে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এজন্য আমরা লিখছি সেকুলার বাংলাদেশ, অর্থাৎ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, তাদের স্মৃতিগুলো স্মরণ করে রাখার জন্য প্রশাসন এবং সরকারকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছি, যেটা হচ্ছে মনে সদিচ্ছা থাকলে আসলে সুন্দরভাবে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব। এই কার্যক্রম শুধু এখানে হচ্ছে না, আমাদের উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমাদের কার্যক্রম চালু আছে, আমরা করছি। আত্মত্যাগের পর আমরা যে দেশটা পেয়েছি, স্বাধীন একটা দেশ, এই দেশটা সাজানোর দায়িত্ব আসলে আমাদেরই। দেয়াল চিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরায় খুশি অভিভাবকরাও। ওরা রোদে কষ্ট করতেছে, একটা ছাতা নাই, দুপুরে খাইতে পারতেছে না। এদের সহযোগিতার জন্য আমাদেরকে একটু অভিভাবক যারা আছে, আমাদের সচেতন মহল যারা আছে, তাদের একটু এগিয়ে আসা উচিত। বিভিন্ন সামাজিক কাজগুলি তারা করছে, এটি আসলে আমাদের বর্তমান প্রজন্মের যে কাজগুলি করছে, এটা আসলে আমাদের একটা গর্বের বিষয়। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসনও। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের এই উদ্ভাবনী উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য যেভাবে কাজ করতেছে, সেটা নিঃসন্দেহে প্রশংসা। ধর্মনিরপেক্ষতা, আবু সাঈদের রক্তের বীরত্ব ও মুগ্ধদের মতো আত্মত্যাগের বিনিময়ে যে দেশ পেয়েছে, এখানে যেন আর রক্তক্ষরণ না হয়, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। ইলিয়াস কমল, মাই টিভি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সারা দেশের মতো খুলনায় কাজে ফিরেছে পুলিশ। স্বাভাবিক হতে শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। স্বস্তিতে সাধারণ মানুষ। কেএমপির থানাগুলোতে বেড়েছে কাজের চাপ, নেওয়া হচ্ছে অভিযোগ, গ্রহণ করা হচ্ছে সাধারণ ডায়েরি ও মামলা। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। আওয়ামী লীগ সরকারের পতনের পর হামলার মুখে পড়ে বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, এমনকি ট্রাফিক পুলিশ বক্স। আতঙ্কে পুলিশশূন্য হয়ে পড়ে বেশিরভাগ থানা। এতে বিশৃঙ্খলার পাশাপাশি ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। ছাত্রদের সাথে পুলিশের যে দূরত্ব ছিল, সেটি এখন কাটতে শুরু করেছে খুলনায়। ধীরে ধীরে সেই পরিস্থিতি কাটিয়ে শুরু হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর, দৌলতপুর, সোনাডাঙ্গা, খানজাহান আলী, আরংঘাটা, হরিণটানা, খুলনা সদর ও লবণচড়া থানার কার্যক্রম। আমাদের পুলিশের কর্মপরিবেশ ফিরে আসছে। আমরা পুরোদমে আইন শৃঙ্খলা রক্ষায় কাজে নেমে পড়েছি। আমরা যখন রাত্রে বের হয়েছিলাম সকাল থেকে, সবাই আমাদেরকে ওয়েলকাম জানাইছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নগরবাসীকে সব ধরনের সহায়তা করছে পুলিশ। এ পর্যন্ত প্রায় শতাধিক সাধারণ ডায়েরি সহ অভিযোগ গ্রহণ করেছে 8টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। গত 24 ঘন্টায় এই থানাতে আমরা 11 জন সাধারণ মানুষ এসেছে, তাদের আমরা জিডি করেছি এবং 9টা অভিযোগ আমাদের দিয়েছে, সেগুলো আমরা তদন্ত করছি। আমরা বিশেষ টহল জোরদার করেছি। তাছাড়া আমাদের গত 2 দিনে 6টি জিডি, 5টি অভিযোগ হয়েছে। আমরা বিভিন্ন উপাসনালয়গুলো যেগুলো আছে, সেগুলো আমরা রক্ষার্থে কাজ করে যাচ্ছি। অনিশ্চয়তা কাটিয়ে পুলিশ আবারও কাজে ফেরায় সন্তুষ্ট সাধারণ মানুষ। একটা জিডি করার জন্য আসছিলাম, তো এখান থেকে জিডির সমস্ত প্রসেস এজেন্ডা করে দিলেন। এতদিন তো কার্যক্রম বন্ধ ছিল, এখন চালু হয়েছে, আমরা থানায় সেবা পাচ্ছি। সেনাবাহিনী, নৌবাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয় করে পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। খুলনা বিভিন্ন থানাতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং নৌবাহিনী মোতায়েন আছে। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং থানায় মোতায়েনকৃত নৌবাহিনী এবং সেনাবাহিনী অফিসার এবং ফোর্সবৃন্দ আমাদের সহায়তা করছে। এই মুহূর্তে খুলনায় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা নাই। পুলিশ যথাযথভাবে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দিনাজপুরের পার্বতীপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্বয়ংক্রিয় পানি খাওয়ানোর যন্ত্র। পানির অপচয় রোধের পাশাপাশি রোগবালাই প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে আসছে যন্ত্রটি। এর ব্যবহার বৃদ্ধিতে খামারিদের এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। আদিকাল থেকেই গোয়ালঘর কিংবা খামারে বড় পাত্রে গোখাদ্যের পাশাপাশি গরু ছাগলকে দেয়া হতো পানি। গৃহপালিত এসব প্রাণী প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করলেও অপচয় হতো এর বেশিরভাগই।
পাত্রের অতিরিক্ত পানি জমে থাকার ফলে একদিকে যেমন বেড়ে যায় মশামাছির উপদ্রব, অন্যদিকে দূষিত পানি থেকে ছড়িয়ে পড়ত বিভিন্ন রোগবালাই। এর থেকে পরিত্রাণের জন্য উদ্ভাবন করা হয় স্বয়ংক্রিয় পানি খাওয়ানোর যন্ত্র, যা অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার নামে পরিচিত। এর মাধ্যমে গরু পাত্রে মুখ দিলেই স্বয়ংক্রিয়ভাবে পানি পড়তে শুরু করে। শীতকালে গবাদি পশুর ওজনের প্রতি 100 কেজির জন্য 10 লিটার এবং গরমে 20 লিটার বিশুদ্ধ পানি খাওয়ানোর নিয়ম থাকলেও বেশিরভাগ সময় নিরাপদ পানি পানের সুযোগ থেকে বঞ্চিত হয় এসব প্রাণী। বাধ্য হয়ে খাচ্ছে পাত্রের কোণে জমে থাকা পানি। এতে খামারে রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। তবে এর থেকে পরিত্রাণে অটোমেটিক ওয়াটার ড্রিঙ্কার বিশেষ ভূমিকা পালন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অটো ড্রিঙ্কারে আমাদের সুবিধা হচ্ছে যে গরুকে বারবার পানি দিতে হচ্ছে না, গরু নিজে নিজে এমনিতে পানি খাচ্ছে। যতটুকু গরুর দরকার ততটুকু পানি আসতেছে, পানির কোনো অপচয় নাই। এদিকে উপজেলায় 1070টি খামার থাকলেও প্রাথমিকভাবে কয়েকটিতে শুরু হয়েছে এর ব্যবহার। প্রতিটি খামারে এর ব্যবহার শুরু করা হলে সংশ্লিষ্টরা এর সুফল পাবে বলে মনে করছেন এই কর্মকর্তা। প্রাকৃতিক সম্পদ হিসেবে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের লেবার কস্টিং অনেক কম হচ্ছে, পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে এবং খামারিদের যে রাতে উঠে গরুকে পানি দেওয়ার যে বিষয়টা, সেখান থেকে খামারিরা মুক্তি পাচ্ছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টা। শনিবার সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে 4 উপদেষ্টা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 4 উপদেষ্টা হলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ছাত্ররা তো সবসময় 52 থেকে আরম্ভ করে সবসময়ই তো নতুন যুগের সূচনা করেছে কোনো না কোনো আন্দোলন দিয়ে। সব শেষে এবার যে ছাত্র আন্দোলন, এতে সবকিছুকে ছাড়িয়ে গেছে। উপাচার্য সহ উপাচার্যের অনুসারীদের পদত্যাগের দাবিতে মার্চ টু প্রশাসনিক ভবন কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার যশোর সদর উপজেলার চূড়ামনকাটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন প্রশাসনিক ভবনে যান শিক্ষার্থীরা। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা উপাচার্য ও তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার স্বৈরাচার ভিসি, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতি সহ সকল দালালদের পদত্যাগ ও পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি জানান তারা। পারিবারিক কলহের জের ধরে সৎপা ছোট ভাই ও ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে মোহাম্মদ তারেক নামে এক বখাটে যুবক। শনিবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চলপোড়াগাছা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক মোহাম্মদ তারেককে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে। দিনাজপুরের ফুলবাড়িতে পরিবেশ ভারসাম্য রক্ষায় মাই টিভির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন মাই টিভির ফুলবাড়ি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টো ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। এই সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল ও গণহত্যাকারীদের বিচার দাবিতে সমাবেশ করেছে বিএনপি। গতকাল বিকেলে উপজেলার কালীবাড়ি বাজারে ঘোগা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনাজপুরের পার্বতীপুরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বিএনপির মতবিনিময় সভা হয়েছে। সোমবার আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এজেড-এম রেজাউনুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোখলেসুর রহমান সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম পিএসসি বলেন, এই অঞ্চলের সকল ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। সম্প্রতি দেশের এই বিরাজমান পরিস্থিতিতে একটি কুচক্রী মহল সংখ্যালঘুদের নিয়ে গুজব ও অপপ্রচার চালাচ্ছে, যা এই অঞ্চলে কখনোই ঘটেনি। শনিবার বিরল উপজেলা ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বিজিবির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান সহ অন্যান্যরা। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার শাখার বিভিন্ন সংগঠনের আয়োজনে শনিবার আশাশুনি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান। সিলেটের গোয়াইনঘাটে ছাত্রদল নেতা ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আন্নু মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। জাফলংয়ের মামার বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আব্দুল হাফিজ মিয়ার সভাপতিত্বে ও কাউসার আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার। এ সময় বক্তব্য দেন লিটনের মা মিনা বেগম, সিলেট জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহ পরান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বং, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, পূর্ব জাফলং বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম। ঢাকার ধামরায়ে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে এই উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ইবাদুল হক জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হালিম কণ্ঠু সহ আরও অনেকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/BD News এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।